একদিন আমার মালকিন আমাকে বলেন, তুমি যদি আমার মেয়ের সাথে এক রাত কাটাও তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা দেব। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ এটা কেমন মা, নিজের মেয়ের ব্যাপারে এসব কি বলছে। তখন আমি অনেক ভেবেচিন্তে রাজি হয়ে যাই, কারণ আমি অনেক দিন থেকে একটা কাজ করছিলাম। আমার বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা একেবারেই চলছিল না। আমি অনেক দিন ধরে কাজ খুঁজছিলাম, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না। একদিন আমার এক বন্ধু এই ম্যাডামের ঘরের অ্যাড্রেসটা দিল আর বলল, ম্যাডামের সাথে দেখা কর, ওনার একটা ড্রাইভার লাগবে। তখন আমিও অনেক খুশি হই, কারণ শেষমেশ অন্তত একটা কাজ কপালে জুটতে চলেছে। পরের দিন সকালে আমি ম্যাডামের সাথে দেখা করতে চলে যাই ওদের বাড়িতে। বাড়িতে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ এত বড় একটা বাংলো আমি আগে কখনো দেখিনি। দেখবই বা কি করে? আমি গ্রামের সাধারণ একটা ছেলে। যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন আমাকে কোনো কাজ করতে হয়নি, পড়াশোনাও বেশি করতে পারিনি অভাবের কারণে। বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তাই এখন তো হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। বাড়িতে নিজের একটা বোন ও মা আছেন, ওদের মুখে তো খাবার তুলে দিতে হবে। তাই আমি ম্যাডামের অ্যাড্রেসে ওদের বাড়িতে গিয়ে ঢুকি। ম্যাডামের সাথে কথা বলে আমি কাজেও জয়েন করে ফেলি। ম্যাডাম বলেন কাল থেকে কাজে যেতে, আর আমার মাসিক মাইনে 15,000 টাকা দেবেন বললেন। 15,000-এ আমার হবে, কারণ বাড়িতে মা বোন আর আমি, এই টাকাতেই আমাদের সংসারটা চলে যাবে। আমি রাজি হয়ে যাই। পরের দিন থেকে আমি কাজে আসি। ম্যাডামের বাড়িতে ম্যাডাম ও তার স্বামী থাকেন। ওনার একটা মেয়ে আছে, সে নাকি পাগল, তাই সে সবসময় এক ঘরে বন্দি থাকে। আমার কাজ শুধু স্যারকে অফিসে নিয়ে দেওয়া, আর যদি ম্যাডাম কোথাও বের হন তাহলে ওনাকে নিয়ে যাওয়া। এতটাই আমার কাজ। আমি ধৈর্য ধরে অনেক ভালো করেছি, কারণ এমন ভালো একটা কাজ সবার ভাগ্যে জোটে না। এভাবে চলতে চলতে 3 মাস হয়েছে আমার কাজে জয়েন হওয়ার। আমার মাইনেটাও আগের থেকে বাড়িয়ে দিয়েছেন ম্যাডাম। আগে 15,000 ছিল, আর এখন 20,000 হয়ে গেছে। ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন, কারণ আমি ম্যাডামের সব কথা শুনি। আমাদের পরিবারটা আগের থেকে এখন আরও ভালো চলছে। আগে যেহেতু 15,000 টাকা মাইনে পেতাম, আর এখন আরও 5,000 টাকা বেশি পাই। আমার মা অনেক খুশি, কারণ আমার বাবা একজন দিনমজুর ছিলেন। এত টাকা কোনোদিন রোজগার করতে পারেননি একসাথে। যা রোজগার করতেন সব একসাথে খরচ হয়ে যেত, কিন্তু আমার মা কিছু টাকা সংসারের কাজের জন্য লাগান, আর কিছু টাকা নিজের কাছে বাঁচিয়ে রাখেন। কারণ আমার একটা বোন আছে, ও ধীরে ধীরে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমার এখন আরও টাকার প্রয়োজন, কারণ আমার বোনটারও তো বিয়ে দিতে হবে। ওকে ভালো ছেলে ও ভালো ঘর দেখে বিয়ে দিতে হবে, আর ওকে বিয়ে দেওয়ার মতো টাকা আমাদের কাছে নেই। যাই হোক, সংসারটা অন্তত ভালো চলছে। বোনের বিয়ের সময় আসলে দেখা যাবে। এভাবে চলতে চলতে কয়েক মাস চলে যায়। একদিন আমার ম্যাডাম রাত 10টার সময় আমাকে ঘরে ডেকে পাঠান। ম্যাডামের কথায় আমিও ঘরে যাই, কারণ ওনার কাজের জন্যই তো আমাকে কাজে রাখা হয়েছে। ঘরে যাওয়ার পর ম্যাডাম আমাকে এমন একটা কথা বলেন যা শুনে আমার মাথা ঘুরে যায়। ম্যাডাম বলেন, আমি তোমাকে যা বলবো তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা একসাথে দেব। এই কথা শুনে আমার তো খুশির কোনো সীমা নেই, কারণ এতদিনের আশা আমার পূরণ হতে চলেছে। কিন্তু এমন কি কাজ যার জন্য ম্যাডাম আমাকে 1,00,000 টাকা দেবেন? আমি বললাম, ম্যাডাম আপনি বলেন আমায় কি করতে হবে, আপনি যা বলবেন আমি তাই করব। তখন ম্যাডাম আমাকে বলেন, আমার পাগল মেয়েটার সাথে যদি তুমি এক রাত কাটাও তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা দেব। ম্যাডামের কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ মা হয়ে নিজের মেয়ের ব্যাপারে এসব কি বলছেন। তখন আমি বললাম, ম্যাডাম এসব কি বলছো? ম্যাডাম বলেন, তুমি সত্যি শুনছো, তুমি রাজি কিনা সেটা বলো। ম্যাডামের এই কথা শুনে আমার তো খুশির কোনো সীমা ছিল না, কারণ আমার হাতে 1,00,000 টাকা আসবে। আমার বোনকে বেশ ধুমধাম করে বিয়ে দিতে পারবো। তারপরও আমার কেমন যেন একটা খটকা লাগে। একটা পাগল মেয়ের জীবন নষ্ট করে আমার বোনকে বিয়ে দিলে সে কি সুখী হবে? তারপর আমি রাজি হয়ে যাই, কারণ আমার টাকার অনেক দরকার ছিল। আজ বাসায় মালিক ছিলেন না, উনি অফিসের কাজের জন্য বাইরে গিয়েছিলেন 2 দিনের জন্য। সেই সুযোগে ম্যাডাম আমাকে নিজের মেয়ের করে পাঠিয়ে দেন, আর বলেন, যাও আজ রাতটা তোমার জন্য। আমি যখন ঘরে ঢুকি তখন আমার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ ম্যাডামের মেয়েকে আমি আগে কখনো দেখিনি। ও এত সুন্দর, মনে হয় কোনো রাজকন্যা। ও বিছানায় শুয়েছিল, ওর কাছে যাব কি যাব না এইসব আমি ভাবছিলাম।
এমন একটা সুন্দর মেয়ে ঘরে একা পেলে সব ছেলেদেরই ইচ্ছে করবে তার কাছে যেতে। কিন্তু তখন আমার বোনের কোথাও আমার বারবার মনে পড়ছে, আজ আমার বোনকে কেউ এমন করলে আমার কেমন লাগতো। আর ম্যাডাম কেনই বা এরকম করছেন? ওই মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন অদ্ভুত একটা মায়া হয়ে যায়। এমন নিষ্পাপ একটা মেয়েকে আমি কি করে ওর জীবনটা নষ্ট করে দিই? ও শুয়েছিল, মনে হচ্ছিল বিছানায় কোনো পরী শুয়ে আছে। আমি ওর পাশে গিয়ে বিছানায় বসি। ওর মাথার পাশে একটা ডায়েরি দেখতে পাই। ডায়েরিটা অনেক সুন্দর ছিল, মনে হচ্ছে এই পাগল মেয়েটারই ডায়েরিটা। তখন আমি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে লাগি। এই ডায়েরিতে মেয়েটার জীবনের পুরো কাহিনীটা লেখা ছিল। যে ডায়েরি পড়ে আমি অবাক হয়ে যাই। তখন আমি ডিসিশন নিয়ে ফেলি যে আমার 1 লক্ষ টাকার দরকার নেই, আমি এখান থেকে চলে যাব। তখন মেয়েটিরও ঘুম ভেঙে যায় আর বলে, আপনি কে? আমার ঘরে কেন? ওই মেয়েটির কথাতে ও তার ডায়েরিতে যেসব লেখা আছে মনে হয় না যে ও পাগল। মেয়েটি আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি আমার ঘরে কি করছো? মেয়েটির এই নিষ্পাপ মুখটা দেখে আমার মুখ থেকে না চাইতে সব সত্যি কথা বেরিয়ে আসে যে তোমার সৎমা আমাকে 1 লক্ষ টাকা অফার করেছেন, তোমার সাথে যদি এক রাত আমি কাটাই তাহলে আমাকে 1 লক্ষ টাকা দেবেন। তখন মেয়েটির চোখের পানি ছেড়ে বলে, আমার সৎমা এত নিচে নামলেন, আমি জানি উনি আমাকে পছন্দ করেন না, কিন্তু এত নিচে নামতে পারেন সেটা আমি কল্পনাতেও বুঝতে পারিনি। মেয়েটি বলে, আমি পাগল নই। আজ থেকে 10 বছর আগে আমার মা মারা যান। আমার মায়ের অনেক বড় একটা রোগ হয়েছিল। আমার বাবার যত প্রপার্টি ছিল আমার মাকে বাঁচানোর জন্য সবকিছু বিক্রি করে মাকে ডাক্তার দেখান, কিন্তু শেষমেশ আমার মাকে বাঁচানো যায়নি। মা মারা যাওয়ার আগে আমাদের এই বাংলোটা আমার নামে করে দিয়েছিলেন আমার বাবা, কারণ বাবা মার মধ্যে ছিলাম আমি একমাত্র সন্তান। আর আমাদের পরিবারটা অনেক সুখের ছিল। বাবা বলেন, জানি না কখন কি হয়ে যাবে, তাই এই বাংলোটা আমার নামে করে দিয়েছিলেন। মা মারা যাওয়ার পর বাবা একেবারে ভেঙে পড়েন। তখন যতটুকু পেরেছি আমি আমার বাবাকে সামলে রেখেছি। বাবা দেখাশোনা করার সাথে সাথে আমাকে নিজের পড়াশোনাও করতে হতো, তাই বাবার দিকে বেশি খেয়াল রাখতে পারছিলাম না। বাবা একা একা ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন। তাই আমাদের আত্মীয় স্বজন সবাই বলে যে বাবার আরেকটা বিয়ে করা দরকার। বাবার বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ বাবা ডিপ্রেশন থেকে ফিরে আসবেন আর আমারও মায়ের অভাব পূরণ হয়ে যাবে। বাবা নিজের বন্ধুর বোনকে বিয়ে করেন, সে ছিল ডিভোর্সিতা। আর আমার সৎ মায়ের আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু তার সেই স্বামী তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমার বাবা ভাবছিলেন যে মেয়েটি অন্য ঘর থেকে চলে এসেছে, এখানে আমাদের ভালোভাবে দেখাশোনা করবে। কিন্তু যবে থেকে আমার সৎ মায়ের বাড়িতে এসেছে তবে থেকে আমার উপর মিথ্যে অভিযোগ দিয়ে চলেছে। আমার বয়স এখন 18 বছর। যখন আমার বয়স 16 ছিল তখন থেকে আমার সৎ মা আমার বাবাকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছে। আমার সৎ মা আমার ব্যাপারে এমনভাবে বাবাকে বলে যে বাবাও আমার সৎ মায়ের সব কথা বিশ্বাস করে ফেলে। আমি যা বলি বাবাও মনে করেন যে আমি পাগলামি করছি, কিন্তু আসলে আমি পাগল নই। আমার সৎ মা জানেন যে এই বাংলোটা আমার বাবা আমার নামে করে দিয়েছেন, তাই আমার সাথে এমনটা করছেন যাতে বাবা আমাকে পাগল ভেবে বাংলোটা আবার সৎ মায়ের নামে করে দেন। কিন্তু আমার বাবা এমনটা কোনোদিন ভাবেননি। আমার বাবার বিজনেসটা বেশ ভালো চলছিল, কোনো কিছুর অভাব আমাদের পরিবারে ছিল না। শুধু সম্পত্তির মধ্যে এই বাড়িটাই ছিল একমাত্র সম্পত্তি। আমার সৎ মা এই বাড়িটা নিজের নামে করে নিলে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন পাগল বলে, কিন্তু আমার বাবা এই বাংলোটা আমার সৎ মায়ের নামে করে দিচ্ছেন না। সেজন্য আমার সৎ মা এত নিচে নেমে গেলেন যে আমাকে একজনের ধর্ষিতা বানিয়ে এই বাড়ি থেকে বের করাবেন বাবাকে দিয়ে। আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি যে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করবেন। আমি জানি সম্পত্তির জন্য সবকিছু করতে পারেন, কিন্তু মানুষ এত নিচে নামতে পারেন সেটা এই প্রথমবার দেখলাম। মেয়েটির কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগে। যখন ও কথা বলছিল তখন ও চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগে। তখন আমি ওকে সান্ত্বনা দিয়ে বলি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবই। তখন মেয়েটি বলে, তুমি এখান থেকে আমাকে কিভাবে উদ্ধার করবে? আমার সৎ মা এতটাই চালাক যে কে কোন দিকে হাঁটছে সেটা বলতে পারেন। তখন আমি মেয়েটির সাথে একটা প্ল্যান করে শার্টের বোতাম লাগাতে লাগাতে ঘর থেকে বেরিয়ে আসি। তখন ওর সৎ মা আমাকে আমার টাকাটা দিয়ে বলেন, ঠিকমতো কাজ করেছে তো? আমি বললাম, হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা চেয়েছিলেন ঠিক তেমনটাই হয়েছে। এই বলে আমি আমার বাড়িতে চলে আসি। পরের দিন সকালে ম্যাডাম আমাকে ফোন করে বললেন
যে তোমাকে অনেক ধন্যবাদ, যে তোমাকে যেরকমভাবে বলেছিলাম কাজটা সেভাবেই হয়েছে। আমি বললাম, কি হয়েছে ম্যাডাম? তখন ম্যাডাম বলেন, অঞ্জলি কান্না করতে করতে আমার কাছে এসে বলেছে যে ওকে কেউ সর্বনাশ করে চলে গেছে। আমি আমার ম্যাডামের সব কথা ফোনে রেকর্ডিং করে রেখেছি। পরের দিন যখন মালিক বাড়িতে এলেন তখন আমার ম্যাডাম সবকিছু নিজের স্বামীর কাছে বললেন যে আপনার মেয়ে কারোর সাথে মুখ ডুবিয়ে এসেছে। তখন আমার মালিক বললেন, এসব কি বলছো তুমি? তোমার কাছে প্রমাণ কোথায়? তখন আমার ম্যাডাম অনেক খুশি মনে ঘরের ক্যামেরা দেখে মালিককে নিয়ে যান। কিন্তু উনি এটা জানেন না যে আমি যখন অঞ্জলির রুমে গিয়েছিলাম তখন অঞ্জলির সব কথা শোনার পর আমি বুঝতে পারছিলাম যে ঘরে কোথাও ক্যামেরা লাগানো আছে। তখন আমি এদিক ওদিক খোঁজার চেষ্টা করি, আর খুঁজে সত্যি আমি ক্যামেরাটা পেয়ে যাই। ক্যামেরার মুখে তখন আমি একটা কাপড় রেখে দিয়েছিলাম যাতে ঘরের কোনো দৃশ্য ক্যামেরায় রেকর্ড না হয়। তখন আমিও সুযোগ পেয়ে ম্যাডামের রেকর্ডিংটা আমার মালিকের কাছে পাঠিয়ে দিই, আর আমিও ওদের বাড়িতে চলে যাই। যাওয়ার পর আমি সব কথা মালিককে খুলে বলি। এটাও বলি যে ম্যাডাম আমাকে 1,00,000 টাকা অফার করেছিলেন যাতে আমি অঞ্জলির জীবনটা নষ্ট করে দিই, কিন্তু আমি সেরকম কিছুই করিনি। আমার আর অঞ্জলির মুখে সমস্ত বয়ান শুনে ও ফোনের রেকর্ডিংটা শুনে স্যার ম্যাডামকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। আর স্যার আমাকে বলেন, তুমি একজন সৎ ও আদর্শবান ছেলে, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। তারপর আমিও অঞ্জলিকে বিয়ে করে ফেলি। আমি অঞ্জলিকে ওর টাকা দেখে বিয়ে করিনি। ও যে কথাগুলো আমায় বলছিল ওর কথাগুলো যেন আমার হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই আমি বাধ্য হয়ে অঞ্জলিকে বিয়ে করি। আমার মা ও বোনের কোনো আপত্তি ছিল না। অঞ্জলি দেখতেও সুন্দর আর অনেক বড়লোক বাপেরও মেয়ে। আমাদের বিবাহিত জীবন অনেক সুখের চলছে। একটা কথা মনে হলে খারাপ লাগে যে 3 বছর ওকে একটা ঘরে পাগল বলে বন্দি করে রেখেছে ওর সৎমা। এমন একটা ফুলের মতো মেয়েকে এত কষ্ট দিয়েছে এই মহিলা, তাই ওনার পাপের ফল ওনাকে ভোগ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের গল্প সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।